নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুল ইংরেজি শিক্ষক। আমি রিসেন্ট কিছু ইন্টারভিউ নিচ্ছি পডকাস্ট হিসাবে, যেটা খুব ট্রেন্ডিং চলছে আর কি। তো মেনলি আমি ইন্টারভিউ নিচ্ছিলাম, শুরু করেছিলাম মাধ্যমিক পরীক্ষার পর থেকে, যারা সফল হয়েছে। প্রথম মেধা তালিকা ছিল, তারপর উচ্চ মাধ্যমিক, নিট। তো আজকেও আমি একটা অন্য ফিল্ডে আর কি সফল ব্যক্তি আর কি, সফল বলা চলে। আমাদের আর আমি করিমপুরে বাড়ি, আমার আমার স্কুল যদিও ডোমকল থানায়, কিন্তু বাড়ি আমার করিমপুরে, বর্তমানে করিমপুর থাকি। করিমপুরের গৌরব গর্ব যাই বলা চলে, বিখ্যাত গায়ক প্রাঞ্জল। প্রাঞ্জল আমাদের একটু বলি, প্রাঞ্জল খুব কাছের আর কি। প্রাঞ্জলের মানে বাড়িতে আমার ছেলে, দুই ছেলে ছবি আঁকতে আসতো আর কি সেই সময়। তো ওদের সঙ্গে আর ওর প্রাঞ্জলের বাবা মার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক, প্রাঞ্জলের দিদির সঙ্গে আমার ছাত্রী হয় আর কি। তো এই জন্য একটা পারিবারিক সম্পর্ক ওদের সঙ্গে আছে আর কি, নিজের মতো মনে করি আর কি। আর প্রাঞ্জলের যে সাফল্যগুলো যখন দেখেছি দূর থেকে, ভালোও লেগেছে আর কি। এটাই আর কি গর্ব, মানে আমি নিজে, আমি যেটা করিমপুরে বাড়ি, নদীয়া জেলাতে বাড়ি, বা পাশাপাশি জেলা মুর্শিদাবাদ। তো কেউ সাফল্য পেলে আমার একটা সত্যি ভালো লাগে, যেই পাক না কেন। এলাকাবাসী হিসেবে ভালো লাগে, যে গর্ব হয় যে না, করিমপুরটাকে কেউ একজন রিপ্রেজেন্ট করছে আর কি, যা হয়তো প্রান্তিক এলাকা আর কি, বা নদীয়া জেলাকে রিপ্রেজেন্ট করছে। এরকম সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি। তো প্রাঞ্জল শুধু করিমপুরকে রিপ্রেজেন্ট করছে না, নদীয়া জেলাকে তথা পশ্চিমবঙ্গকেও হয়তো করছে একদিক থেকে আর কি। তো সেই জন্য আমরা সত্যিই গর্বিত। তার প্রাঞ্জলের কাছে আমরা গল্প শুনবো, কোনো সাক্ষাৎকার না, জাস্ট একটু গল্প করবো আর কি ওর সঙ্গে, সেটাই একটা রেকর্ডিং হচ্ছে আর কি। তো এটাই আর কি। তো প্রাঞ্জল, তুমি এখন কোন ক্লাসে পড়ছো আর কি? এখন ক্লাস 9 এ। ক্লাস 9 এ পড়ছো আর কি। তো তোমার এই যে জার্নিটা আর কি, ক্লাস 9 মানে ধরো মাধ্যমিক দেবে সামনে বছর আর কি। তো আমি একটু বলি যে তুমি তো পড়াশোনাটা পাশাপাশি ব্যালেন্স করছো কেমন করে, এটা বলো। মানে পড়াশোনার সঙ্গে গানটা আর কি। পড়াশোনা করি সঙ্গে সঙ্গে, মানে যখন বাড়িতে থাকি তখন মানে পড়াশোনাটা একটু বেশি করে নিই। আবার যখন ট্রাভেল করি তখন গানের কাজে, তখন তুমি কি বই ক্যারি করো? না, ট্রাভেল করার সময় খুব একটা করি না, কারণ মানে যদি প্রোগ্রাম করি সেরকম করে আমি বাড়িতে চলে আসি, আমি খুব একটা স্টে করি না কোথাও। আর সেরকম যদি যাই কলকাতা মানে থাকতে হয়, তখন হ্যাঁ, যদি পরীক্ষার সময় তখন হয়তো ক্যারি করলে হয়তো, তখন নরমাল টাইমে তুমি বলছো ম্যাক্সিমামটা পড়ে নাও আর কি, তাহলে বাড়িতে আসলে বাড়িতে আসলে সেটুকু পড়ে যায় আর কি। তো সামনে বছর তো মাধ্যমিক দেবে আর কি। তো তখন একটু নিশ্চয়ই একটু বেশি পড়াশোনা করতে হবে আর কি। তো তোমার এই পড়াশোনাটায় কি প্ল্যানিং আছে? তুমি মানে কতদূর যেতে দাও পড়াশোনার লাইনে, ভাবছো কতদূর ভাবছো? উচ্চ মাধ্যমিক তো অবশ্যই দেবে আর কি। হ্যাঁ, অবশ্যই। তারপরে তুমি মানে এই যে আফটার এইচএস যে বলে না, যে এখন তো ধরো জেনারেল লাইনে কেউ পড়তে চাচ্ছে না আর কি। তো বিভিন্ন ধরো কেউ মিউজিক নিয়ে পড়ছে, কেউ ড্যান্স নিয়ে পড়ছে, কেউ এরকম পড়ছে। তোমার কি সেরকম কোনো ইচ্ছা আছে? আমার হচ্ছে এটা যে একাডেমিক লাইন বলছি, কারণ তো তোমার থাকবে পাশাপাশি আর কি। একাডেমিক লাইনে তুমি কি যাচ্ছ? পড়াশোনা নিয়ে মানে অনেক রকম প্ল্যানস আছে, তো এখনো ডিসাইড করতে পারিনি। কিন্তু হ্যাঁ, মানে দুই একটা যেটা আছে, যেমন একটা আছে আমার সায়েন্স নেওয়ারই ইচ্ছা আছে, কারণ তাহলে আমি মানে দেখো, গানটা তো আমি শিখছি ছোটবেলা থেকে, এবং এখন আমি পণ্ডিত সঞ্জয় চক্রবর্তীর কাছে শিখি, ফকির নূর আলমের কাছে শিখি বাউল গান। তো গানটা তো আমার মানে ছোটবেলা থেকেই হচ্ছে, কিন্তু আমার ইচ্ছা যদি মানে সাউন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে। হ্যাঁ, মানে ভবিষ্যতে। তো তাহলে তো সায়েন্স নিতে হবে। হ্যাঁ, তো ওইটা একটা ইচ্ছা আছে। কিছু না, গানের পাশাপাশি সাউন্ড ইঞ্জিনিয়ারিং পড়লে তোমার বরঞ্চ স্কিলটা আরো অবশ্যই, কারণ মানে আমি যখন সাউন্ড ইঞ্জিনিয়ার মানে আমরা যেটা আর কি করি সামনে, সেটার বিষয় আর কি নলেজ আরো বেশি নলেজ। হ্যাঁ, তো তখন আমি আরো বেশি মানে আর কি এক্সপার্ট হবে, এক্সপ্লোর হবে আর কি, অনেক বেশি হয়। মানে একটা কি হয় জানো, যারা ধরো সত্যি এরকম কিন্তু ডিরেক্টর ছিল, কিন্তু মিউজিক সম্পর্কে দারুণ জ্ঞান ছিল অনেক। যদি তোমার যদি জ্ঞান থাকে, তাহলে তোমার ক্ষতি কিছু নাই, আরো বেশি তোমার মানে ইমপ্রুভ হবে, স্কিল বাড়বে, দক্ষতা বাড়বে, আরো বেশি তোমার ভালো লাভবান হবে। তুমি একটি এদিক থেকে তোমার কাজে দেবে এমন কথা, এই পড়াটা আর কি। তো ওটাই বেটার হবে আর কি। তো ওই জার্নির একটু শুরুটা যদি বলো, তুমি শুরু করো মানে কবে থেকে তোমার এই গানের প্যাশন বা এরকম আসলো আর কি? এটা অনেকেই জানে, এবং মানে খুবই ছোটবেলা, খুব একটা না, 6 বছর মনে ছিল আমার তখন। তো আমি তখন আগে আনন্দবলিতে থাকতাম, তো পাশে সীমা আন্টির বাড়ি, করিমপুরে তো সবাই চেনে। তো আমি সবার প্রথমে খুব একটা গানটা ভালোবাসতাম না আর কি, মানে ভাবতাম যে গানটা শুধু মেয়েরাই করে। দিদি বাড়িতে গান করতো অনেক আগে থেকে। দিদি কিন্তু খুব ভালো গান করে, মানে প্রাপ্তি বিশ্বাস খুব ভালো গান করে আর কি। তো তারপরে হচ্ছে সীমা আন্টির কাছে আমার বন্ধু খুব ভালো, নীল, তুমি তো চেনো, এবং সে গান শিখতো। তো তার জন্য আমি মানে মা বলে যে নীল শিখছে, তো তুইও শিখ একটা, এরকম একটা ব্যাপার। এটা কোন ক্লাসে তখন পড়ো তুমি? তখন আমি না আমি হ্যাঁ ওরকম 6 বছর বয়স আর কি। মানে তোর 1 হবে তাহলে, 1 হ্যাঁ 1, হ্যাঁ খুবই ছোট আর কি। তো তখন যাই, আমি বসে থাকতাম, খুব একটা গান টান করতাম না। তারপরে আস্তে আস্তে আমাকে সীমা আন্টি মানে গান শেখায়, দিয়ে ওই যুব উৎসব এখানে হয় প্রতি বছর, তো সেখানে হলো প্রথমবারই নাম দিয়ে দিয়েছিল, মানে আমাকে জিজ্ঞেস না করে। তো রবীন্দ্রসঙ্গীতে নাম দিয়েছিল, আর আমি প্রথমবারই সেকেন্ড হয়ে গেছিলাম।
তো তখন একটা বেশ ইন্টারেস্ট মানে জাগে, স্বীকৃতি পেলে মনে মধ্যে আগ্রহ। হ্যাঁ একদমই তাই। তারপরে আমি আমার গলাতে কি একটা প্রবলেম হয়েছিল, তার জন্য মানে কয়েক মাস গানটা বন্ধ রেখেছিলাম। তখন বাউল গান শুনতাম আর তুলতাম একা একা, মানে ইউটিউবে। হ্যাঁ, তো তারপরে গোড় ভাঙার বিষয়ে জানি, সেখানে যাই বাউল গান শিখি। আমি তোমাকে দেখেছি রবিবার, হ্যাঁ রবিবার করে যেতাম আর কি। তো তারপরে এসে ছবি আঁকা শিখতাম। হ্যাঁ, তো এখানে গিয়ে গানটা মানে বাউল গান শিখলাম। তো আরো ভালোবাসা বলি, প্রাঞ্জল কিন্তু ছবি আঁকা খুব ভালো, ছবি আঁকা, পেছনে যে ছবি আছে এই ছবিও কিন্তু খুব ভালো আঁকে, মানে নিরুপম কাছে ছবি আঁকা শিখে, নিরুপম বিশ্বাস আর কি, ওর কাছে ছবি আঁকা খুব ভালো, ছবিও কিন্তু দুই ভাই বোনই গুণী আর কি, মানে বলে না ভার্সেটাইল, বহুমুখী প্রতিভা, সেইটা কিন্তু দুই ভাই বোন আর কি। তো তারপরে বলো। হ্যাঁ, তো তারপরে বাউল গান শিখতে শিখতে ওই স্টার জলসায় তখন অডিশনটা হয়, তো তখন ওই আশ্রম থেকে নিয়ে গেছিল সবাইকে। তো আমি জানতাম না ওটা স্টার জলসার আর কি অডিশন, আমি জানি গানের কিছু একটা অডিশন আছে, তো দিচ্ছি, তো দিয়ে চান্স পেয়ে গেছিলাম। তো তারপরে হঠাৎ করে মানে সব হয়ে গেল, তো চান্সও পেয়ে গেছি, দিয়ে কলকাতায় গিয়েছিলাম, গ্রুমিং নিয়েছিলাম, মানে গ্রুমিংটা আমাদের এখানে, আমরা তো একদম গ্রাম থেকে, গ্রুমিংটা তোমাকে অনেকটা হেল্প নিশ্চয় করেছে। অবশ্যই আমাকে দুই জায়গাতে গ্রুমিং মানে শিখতে পেরেছি আর কি, কারণ আমি গান বাজানি অতটাও মানে আপডেটেড ছিলাম না, কারণ আমি শুধু বাউল গানই করতাম, কিন্তু মানে অ্যাজ এ সিঙ্গার সব রকম গানটা করাটা আর কি উচিত, বা সেটা কি সবার মানে ভালো লাগে এবং নিজেরও ভালো লাগবে যখন তুমি এক্সপ্লোর করবে, বহু দর্শককে টানা যাবে আর কি। হ্যাঁ, সব রকম দর্শকই থাকে, হ্যাঁ সেটাও একটা দিক। তো তারপরে ওখানে গিয়ে আমি অনেক রকম গান করা শুরু করি, মানে বাউল গান তো বেশি গিয়েছিলাম, কিন্তু তাছাড়াও মানে কিশোর কুমারের গান, মানে তখন তো আমার কাছে খুবই নতুন বিষয়টা, কারণ আমি শুনিও নি খুব একটা তার আগে। তো এইগুলো হচ্ছে একটা গান বেশ জনপ্রিয় হয়েছিল কিন্তু তখনকার, অন্য ধরনের গান বেশ। হ্যাঁ, তো তারপরে এবার ফার্স্ট হয়ে যাব সেটা ভাবিনি খুব একটা, কি দিয়ে মানে সবাই খুব ভালোবেসেছিল, পপুলার চয়েসেও ফার্স্ট হয়েছিলাম, তো এইটাই আর কি। তারপরে বাউল গান করতে করতে 2 বছর তো লকডাউন ছিল, দিয়ে 2022-এ। তো লকডাউনে তুমি ওই সময়টা কি গানের কাজে লেগেছিলে স্কিলটাকে বাড়ানোর জন্য? হ্যাঁ, গান প্র্যাকটিস করতাম, কিন্তু মানে ওই আর কি যেরকম ব্যাপার, আমি কি বলতো মানে খুব একটা সেভাবে কোনোদিন, যেহেতু ক্লাসিক্যাল শিখিনি, এখন শিখছি খুব ভালোভাবে, মানে বললাম যে পণ্ডিত সঞ্জয় চক্রবর্তীর কাছে ভর্তি হয়েছি, তো ওনার কাছে শিখছি এখন। তো তখন কি করতাম, ওই গান করতাম, শুনতাম, তুলতাম, আবার হচ্ছে গোড় ভাঙাতেও যেতাম, তো এরকম দিয়ে মুম্বাই থেকে আমাকে ফোন করেছিল আর কি, দিয়ে জানতে পাই যে ওরা একটা অডিশন করছে এই। তো প্রথমে অনেকগুলো রাউন্ড ছিল, অনলাইনে করেছিল, কারণ তখনও মানে প্যান্ডামিক চলছে আর কি, 2022। তো সেটার সঙ্গে সঙ্গে দিয়ে হঠাৎ করে ফোন আসে যে মুম্বাইয়ে যেতে হবে, মানে তাও সেটা অডিশন দেওয়ার জন্য, মানে সেখানে অডিশনে চান্স পেলে আমি টিভিতে আর কি দেখা যাবে, টিভির অডিশনে যাবো। হ্যাঁ, তো তাও আমরা এমন সময় জানতে পারি, তখন আমরা ট্রেনেও মানে যেতে পারবো না, তো তখন আমি প্রথমবার প্লেনে উঠি আর কি। তো ওটাও একটা খুবই মানে আমার, হ্যাঁ এক্সাইটেড ছিলাম, কারণ মানে এখন সত্যি কথা প্রায় প্লেনে যাতায়াত করি, কিন্তু প্রথম যে বিষয়টা, হ্যাঁ মানে আমি কোনোদিন, আমার একটা স্বপ্ন টাইপের ছিল যে প্লেনে উঠবো কোনোদিন। তো প্লেনে যাই, তো আমি এটার বিষয়ে খুব মানে খুশি ছিলাম যে গান যা হোক হবে, কিন্তু প্লেনে যে উঠতে পারছি এটা একটা বিশাল ব্যাপার আমার কাছে। তো গিয়ে গান করলাম, খুবই ওটাতে আমি খুব নার্ভাস ছিলাম আর কি, মানে স্টার জলসায় যাওয়ার সময় খুব একটা আমি নার্ভাস ছিলাম না সত্যি কথা, কারণ আরো ছোট ছিলাম, অত চিন্তাও ছিল না, কিন্তু মুম্বাই গিয়ে একটা মানে ভয় কাজ করছিল যে কি হবে। হ্যাঁ, প্লাস আমি শুধু বাউল গান গাইলে হবে না, কারণ ওখানে মানে এটা একটা ন্যাশনাল টিভি, তো হিন্দি গান করতে হবে। হিন্দি গান বাইরে আজ পর্যন্ত গাইনি আমি, তো এখানে গাই, সবার খুব ভালো লাগে। তারপরে ওখানে গ্রুমাররা খুবই সুন্দরভাবে আমাকে শিখিয়েছে, খুবই ভালো, এবং তার জন্য হিন্দি গানগুলো আমি খুব ভালোভাবে গাইতে পেরেছি। আমার মনে হয় তোমার পার্সোনালিটি অনেক ডেভেলপ করেছে গ্রুমিং এর ফলে। হ্যাঁ অবশ্যই, মানে এবং বাইরে থাকতে থাকতে একটা জিনিস হয়ে যায়, সবার সঙ্গে মিশে, ভাষা ব্যাপারটা সবকিছু আর কি, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা, সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়া আর কি, মানে অনেক কিছু শেখে আর কি, কারণ আমাদের ওখানে গ্রুমিং এ সারাদিন মানে আমরা ওখানে থাকি, গান বাজনা হয়, খাওয়া দাওয়া সব মানে নিজে একা করতে হয়। ফুড কি মানে কেমন, ফুডে কোনো সমস্যা হয়েছিল? সমস্যা বলতে আমরা যেহেতু বাঙালি, আমি তো মানে মাছ পেতাম না আর কি, মানে শুরুর দিকে নন ভেজিটেরিয়ান মানে খাবার থাকতো, বাট নন ভেজ থাকতো, বাট পরের দিকে ভেজ থাকতো শুধু একটা, তো আমার জন্য খুবই মানে অসুবিধাজনক ছিল, কারণ
আমি মাছ মাংস খাই মানে প্রায়, কারণ আমরা সবাই মানে বাঙালিরা তো স্পেশালি। তো মানে আমার ইভেন মুখে ঘাও হয়ে গেছিল মাছ না খাওয়ার জন্য, অনেক সপ্তাহ মাছ মাংস না খাওয়া। তারপরে পরে অভ্যাস হয়ে গেছিল। হ্যাঁ, তারপরে হ্যাঁ একটা খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে এখানে। এখন করিমপুরে একটা দোকান আছে ওক মামা বলে, তো সেখানে যে দাদাটা আছে অঙ্কুরদা বলে, তো সে তখন মুম্বাইয়ে কাজ করতো, মানে তার সঙ্গে খুব একটা ভালো পরিচয় ছিল না আমার। সেই দাদা নাম্বার জোগাড় করে একটা দাদার সঙ্গে গিয়েছিল আমার সঙ্গে দেখা করতে। তো সে দাদা যখন জানতে পারে যে মানে সে 1 ঘন্টা দূরে থাকতো মুম্বাইয়ে, সে দাদা যখন জানতে পারে যে আমি মানে এখানে খেতে পাচ্ছি না ঠিক করে, প্রতি সপ্তাহে দাদার দিন ছুটি থাকতো মানে হোটেলে, তো সেই দিন আমার জন্য মাছ রান্না করে নিজে হাতে মাছ রান্না করে নিয়ে আসতো। খুবই মানে খুবই ভালো। তো অঙ্কুরদার সঙ্গে এখন খুবই ভালো সম্পর্ক, এখন উপমামা তে করেছে। হ্যাঁ, দোকান আছে। এরপর সঙ্গে বলি, তুমি যখন মুম্বাইতে, তখন আমি এই একটা ট্রেনিং এ মুম্বাইয়ে ছিলাম, মানে 3-4 দিন ছিলাম আর কি। তখন তোমার মার সঙ্গে কথা হয়েছিল আর কি। অনেকটা দূর ছিল বলে সেরকম যাওয়া আসা, কিন্তু ফোন হয়েছিল, কথা হয়েছিল আর কি। তখন তুমি তখন চলছিল প্রোগ্রাম। তারপরে এটা তুমি কি অ্যাচিভ করলে এটাতে, তোমার এটাতে এই মুম্বাই যে প্রোগ্রামটাই? মুম্বাইয়ের আমি ফাইনালিস্ট ছিলাম ওখানে। শুধু মানে উইনারই মানে কি বলবো ঘোষণা হয়েছে আর কি, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু হয় না, মানে শুধু উইনার, মানে যে 1 নম্বর সেই হবে। কিন্তু এর পরিচিতি অনেকটা বেড়েছে আর কি। হ্যাঁ অবশ্যই, একটা বিশাল পরিচিতি, একটা মানে বড় প্ল্যাটফর্ম, অনেক বড় প্ল্যাটফর্ম আর কি। ফিনালেতে গিয়েছি আমি, আর এতজনকে দেখা, এত কিছু শেখা, কাছ থেকে দেখা, একদম তাই। আর আরেকটা বিষয় হলো, আমার একটা বিষয় ছিল যে ফিনালে পর্যন্ত মানে যত বেশি থাকবো তত শিখতে পারবো, মানে কারণ ওই গ্রুমিংটা খুবই মানে মূল্যবান, ওটা পাওয়া যায় না আর কোথাও। কারণ অন্য যখনই গান শেখায় কেউ, তাও একটা মানে গান শেখানো, কিন্তু ওখানে সারাক্ষণ থাকছি। আমি শুনেছি যে মুম্বাই খুব প্রফেশনাল, খুবই প্রফেশনাল, যারা ধরো এক্সপার্ট আর কি, যারা কাজ করতে ইচ্ছুক, একদম প্রফেশনাল। ওখানে কাজ নিয়ে খুব 100% প্যাশন থাকে, একদম কাজটা পারফেক্ট করার চেষ্টা করে। যে কোনো সেই গান হতে পারে, নাচ হতে পারে, অভিনয় হতে পারে, ওরা চেষ্টা করে সেরাটা দেওয়ার চেষ্টা করে। সেইটা পরিবেশ তুমি পেয়েছো আর কি, সেটা তোমাকে অনেকটা হেল্প করেছে আর কি। হ্যাঁ, মানে গানের দিক থেকে অনেকটা, কারণ আমি ওই গান করতামই না, এবং সেই গান এভাবে গাওয়া, তো পুরো ওনাদের ক্রেডিট একদম। তারপরে তো আবার এখন তুমি তাহলে ওখান থেকে ফিরে আসার পর তোমার পরিচিতি বাড়লো আর কি। তারপরে এখন তুমি কি স্টেজ প্রোগ্রাম করছো আর কি? হ্যাঁ, এখন শোজ করি। তারপরে এখন আর কি এই মুহূর্তে আমার ভয়েস চেঞ্জ হচ্ছে, মানে আমার গলার স্বর চেঞ্জ হচ্ছে, যেটা বয়স অনুযায়ী হয়। তো তার জন্য এখন একটু রেস্টেও আছি, মানে এত প্রেসারও দিচ্ছি না গলার, মানে গান টানও একটু বলতে পারো বন্ধ না, মানে একটু কম করছি। সাধারণত শীতকালে বেশি হয় ওটা, সিজনে ওই সময় একটু বেশি হয় আর কি। তো গত বছর আমি দেখলাম তোমার তো ফেসবুক পেজ আছে, বা দেখতে ভালোই প্রোগ্রাম গতবার বেশ করেছো অনেকগুলো, মানে বিভিন্ন জায়গায়। কোন কোন জায়গায় করেছো? মোটামুটি অনেকগুলো স্টেটে তুমি গেছো, তাই না? অনেকগুলো স্টেটে গেছো গত বছরে। আমি পশ্চিমবঙ্গের মধ্যেও করেছো, বাইরেও করেছো। তো ইভেন আমি আগের বছরই ইউএসএ গিয়েছিলাম, বিশ্ববঙ্গ সম্মেলনে। হ্যাঁ, এনএবিসি। তো ওটা একটা বিশাল বড় পাওয়া, কারণ আমি মানে বিদেশ যাবো কোনোদিন ভাবতেও পারিনি, আর খুবই মজা করেছি আর কি। ওরাই তোমাকে নিয়ে গেছিল নাকি? হ্যাঁ, সমস্ত ওদের খরচ ছিল আর কি। হ্যাঁ, মানে সব আর কি, শো যেহেতু আমাদের। আর এবার মানে স্পেশালি আমি খুব ভালোভাবে ঘুরেছি, ওখানে আমার একটা দাদা আছে, তো সে মানে অনেক ঘুরেছি। একটা প্রোগ্রাম ছিল প্লাস নাইগ্রা ফলস, অনেক ঘুরেছি, খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। তো এটা বেশ অভিজ্ঞতা থাকে, ভালো অভিজ্ঞতা থাকে। তারপরে বাংলাদেশ গিয়েছি আমি পুজোর একাদশীর দিন বাংলাদেশ গিয়েছিলাম গত বছর। হ্যাঁ, গত বছর। মানে প্রোগ্রামে না এমনি বেড়াতে? প্রোগ্রামে। হ্যাঁ, এটা তো জানতাম, মানে অনেকে এর। ও আচ্ছা, এটা আর কি প্রাইভেট শো ছিল একটা, তার জন্য সেটাই বলছি, খুব একটা জানা মানে অত বেশি ভাইলে হয়নি। তো তোমার দুটো দেশ মোটামুটি। আর পশ্চিমবঙ্গের বাইরে কোথায় প্রোগ্রাম করেছো? পশ্চিমবঙ্গের বাইরে আসামের দিকে, গুয়াহাটিতে করেছো? হ্যাঁ, আসামে করেছি, তারপরে হায়দ্রাবাদ করেছি, হায়দ্রাবাদ 2বার করেছি, তারপরে অরুণাচল প্রদেশে গিয়েছি। তো এবার তুমি যখন এই বিভিন্ন রাজ্যে গেলে, তুমি তো নিশ্চয়ই বুঝছো যে এই সর্বভারতীয় প্ল্যাটফর্মে কোনো একটা পরিচিতি, তোমাকে চেনে আর কি। হ্যাঁ, মানে চেনে, কিন্তু বাঙালিদের মধ্যে আর কি যেই পরিচিতিটা, সেটা অনেকে মানে ওখানে গিয়ে ওখানকার বাঙালিরা খুব মানে সাপোর্ট করে, ভালোবাসে, এবং বাঙালি তো সব জায়গায় আছে। আর প্লাস মানে কি বলবো, যখন স্টেজে শোনে তখন যে ভালোবাসাটা হয়, সেটার জন্য মানে আমার খুব ভালো লাগে, যে তখন যারা নতুন শুনছে তারাও খুব ভালোবাসা দেয়। আর অন্য স্টেটে কি তোমাকে কি অন্য মানে হিন্দি গান করতে হচ্ছে? হ্যাঁ, হিন্দি গান করি বেশি, কিন্তু মানে এটা খুবই মানে সারপ্রাইজ একটা ব্যাপার, বা খুব ভালো একটা ব্যাপার, যে আমি যেমন হায়দ্রাবাদে 2বার শো করলাম, তো মানে সেখানে বাংলা গানের রিকোয়েস্ট বেশি হয়, কিন্তু সেখানে কিন্তু বাঙালি নেই বেশি, মানে বাঙালি নেই,
কিন্তু তারা বাংলা গান শুনতে চায়, তো এটা খুব আমার কাছে খুব বড় এবং ভালো লাগে খুব আর কি। ওখানে কি বাংলা গান শোনাচ্ছ? একদম একদম। যদিও গানের মিউজিকের ক্ষেত্রে ভাষাটা এবং বাংলা বাউল বলতে হবে, বাংলা বাউল গান শুনতে চাই এরকম একটা টিউনটা হয়তো মিউজিকের, হ্যাঁ মানে ওই আর কি যে ভাষা দিয়ে আর কি সবকিছু হয় না, মানে সুরেরও একটা ব্যাপার থাকে। মিউজিকের ক্ষেত্রে ভাষার ব্যারিয়ার কাজ করে, মানে ওটা বাইরে আর কি। হ্যাঁ একদম। অনেক সময় আমার হয় না এমন গান শুনি অন্য দেশে, অন্য তখন মনে হয় যে গানের সুরটা খুব সুন্দর, মানে কথা বুঝতে পারি না, তো কিন্তু সুরটা মন টানে আর কি, ব্যাপারটা এরকম আর কি। তো আর পশ্চিমবঙ্গের মধ্যে সব জেলায় কি মনে হয়েছে প্রোগ্রাম? মোটামুটি একদম হয়ে গেছে মনে হয় প্রায়, মানে ওইদিকে নর্থেও অনেক হয়ে গেছে, এইদিকে তো হয় বর্ধমান, মেদিনীপুর, কলকাতা। আমার হয়নি বলতে নিজের এইদিকেই হয়নি, সত্যি কথা বলতে মুর্শিদাবাদ, যেটা আমার মামার বাড়ি আর কি। মুর্শিদাবাদে আমি খুব একটা শো করিনি, নদিয়াতেও করেছি, রানাঘাটে। তো এবার তোমার দেখো গানের সঙ্গে সঙ্গে ট্রাভেলিং, তুমি তো এটা বেশ এনজয়েবল, তাই না? হ্যাঁ আমি খুব এনজয় করি, প্লাস আমি আমার ব্যান্ড আছে, তো আমরা খুবই মজা করি আর কি, মানে একসঙ্গে যাওয়া খুবই মজা, স্টেজ আবার ফিরে আসা, এটা খুব মজা, গাড়ি করে যাওয়া খুব মজা, বেশ খুবই মজা, রাতে ফিরে হয়তো ফিরে থাকে, রাতে মজা করে গান করতে করতে ফেরাই, মানে হোটেলে থাকা খুবই মজা, বেশ মজা। আর গ্রুপ থাকলে খুব মজা হয়, মানে এটা আমি যখন ছিলাম বেলঘর তখন দেখতাম এই যারা আসতো, তখন বেলঘর রাতের প্রোগ্রাম খুব বেশি হতো আর কি, তখন বাপিলারি গান টান করতে আসবে বেলঘর, মানে খালি বড় বড় অলকা একনিক বা এরকম ওরা নিয়ে আসতো, তারা বড় বড়, ওরা বেশ বেলঘরিয়া বা ওই কলকাতায় হতো, এখন কলকাতায় খুব একটা হয় না। তো দেখতাম ওদের ওই খুব ওরা বড় গাড়ি করে আসতো, ওরা বেশ মজা করতো আর কি। একদম একদম। আর ছুটি ছিল খুবই ছিল এই করতে এরকম। আমরা মানে ধরো মানে আমার যে ব্যান্ডটা আছে মানে খুবই, তোমার ব্যান্ডের নাম কি যদি বলো দর্শক? আমার ব্যান্ডের নাম পি এন্ড রুটস, মানে রুটস আর কি ব্যান্ডের নাম। তো এই ব্যান্ডটা আমরা জাস্ট এই ফেব্রুয়ারিতে আমরা জাস্ট নামকরণ দিলাম আর কি, মানে এই 23 না 24 না এই 24 ফেব্রুয়ারিতে। তার আগে একসঙ্গে ছিলাম, বাট সব গুছিয়ে গেছি, আমরা জাস্ট নামকরণ দিলাম। এবার আমরা আস্তে আস্তে নিজেদের কাজটা জানবো। তোমরা সব ধরনের গানই করতে যাচ্ছো? হ্যাঁ মানে আমরা যেহেতু আগে ফোক গাইলেও তারপরে মুম্বাই যাওয়ার পর হিন্দি গানের জন্য অনেকটা পরিচিতি হয়েছে আর কি। আর বাইরে গেলে তো অবশ্যই হিন্দি গান বেশি করতে হয়, কারণ কোথাও না গিয়ে ভাষাটাও মানে একটা দাঁড়ায় যাতে মানুষ রিলেট করতে পারে। তার জন্য আমি বেশিরভাগ যেভাবে ওখানে গিয়েছিলাম যে বাংলা ফোকের সঙ্গে হিন্দি গাইলে সেটা মানে দুটোই একটা বজায় থাকে, যে বাংলাও শুনছে মানুষ প্লাস হিন্দিটাও শুনছে। তো এটা আর কি করার চেষ্টা করি আমরা। অনেক বেশি দর্শক হবে, অনেক জায়গায় যাওয়া যাবে, স্কোপটা বেশি থাকবে আর কি। আর তোমার এই যে এখন যেরকম মিউজিক অ্যালবামটা অনেকটা কমে গেছে, কিন্তু আগে দেখবে অ্যালবামটা অনেকটা ছিল, মানে আগেকার এই আগে অ্যালবাম জিনিসটা খুব মানে ভেরি করতে আর কি, একটা হয় যে প্লেব্যাক সিঙ্গিং যেটা হয় আর কি, সেটা কিন্তু পার্সোনাল তুমি অভিজিৎ বলো, কুমার শানু বলো, আজকে সুন্দর প্রত্যেক কিন্তু অ্যালবাম বেরোতো আর অ্যালবামে তার পরিচিতি বাড়াতো আর বেশি করে। হ্যাঁ অবশ্যই। তোমার কি এরকম ইচ্ছা আছে যদি এরকম হয় সোলো অ্যালবাম বলতে, বা ব্যান্ডের কোন অ্যালবাম বের হয় আর কি? ব্যান্ডের অ্যালবাম না, সিঙ্গেল রিলিজ করার ইচ্ছা আছে আগামী দিনে। আর সত্যি কথা বলতে গেলে এখন অ্যালবাম জিনিসটা খুব একটা মানে চলছে না আর কি, মানে একসঙ্গে এতগুলো গান তো সেটা থেকে কি হচ্ছে এখন, মানে কারণ এখন সত্যি কথা বলতে গেলে মানুষের কাছে সময় নেই বেশি, মানুষ যেটা আসে সামনে খুবই তাড়াতাড়ি দেখে, যদি ওইটুকু সময় ভালো লাগে তাহলে পুরোটা শুনে, না হলে স্কিপ করে দেয়। তো এখন তার জন্য সবার, এবং গানগুলো দেখো মানে ছোট হয়ে গেছে অনেক। আগেকার দিনে কথাগুলো একদম কমে গেছে আর কি, স্প্যানটা কমে গেছে। 8 মনে যদি গান শোনো তুমি 2 মিনিট মিউজিক শুনবে, তারপরে গান শুরু হয়, সেইটা কিন্তু এখন আর হবেই না। মানে সেটা হলে আর কি খুব মানে এখন মানে শুনবে না মানুষ, কারণ তাড়াতাড়ি আর কি, মানে গানটা শুরু হবে সঙ্গে সঙ্গে শুনবো। কিন্তু একটা ইচ্ছা আছে, সেটা হলো আমি নিজেই গান লিখি আর সুর দিই। হ্যাঁ মানে কিন্তু সেটা হিন্দিতে। তো সেইটার কাজ চলছে অলরেডি। তো হয়তো এই বছরের শেষে বা পরের বছরের শুরুতে, যেহেতু আমি একটু মানে নতুন করছি জিনিসটা, একটু টাইম নিয়ে করবো, তো রিলিজ শুনতে পারবে সবাই। যেটা হয় তোমার যে না এমনি কম্পোজার তো আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি, মানে গান লেখার সংখ্যা দেবে খুব কম, দেবে হাতে গোনা কতগুলো মুম্বাই বা এখানে খুব কম, হয়তো কম বলতে বিষয়টা হলো ইন্ডাস্ট্রিটা কি খুব মানে কয়েকজনের মধ্যে সীমিত, সীমাবদ্ধ হয়ে গেছে। কাজ প্রচুর জন করছে, মানে ইন্ডিভিজুয়াল কাজ আজকে প্রচুর হচ্ছে, কিন্তু মানে বলিউড মুভিতে কোথাও না কোথাও সবাই একটু ভাবে যে না একটু হিট গান বানাবো, তাহলে কি প্রীতম দাদাকে নেবো, আমি এবং তারা যেহেতু সত্যি খুব ভালোভাবে কাজ করে। তো তুমি কোনো মানে প্লেব্যাক সিঙ্গিং এর কোনো অফার পেয়েছো বাংলা বা হিন্দি সিনেমা? বাংলাতে অলরেডি একটা গিয়েছিলাম অনেকদিন আগে, যেটা কাছের মানুষ বলে একটা মুভি ছিল দেবদাদা এবং প্রসেনজিৎ স্যারের। ওই বইটা হ্যাঁ ওটাতে খুবই ভালোবাসা পেয়েছি আমি, তো ওই গানটা গেছি। এবং রিসেন্টলি অথৈ বলে একটা মুভি রিলিজ হয়েছে, হ্যাঁ সেটা অনির্বাণ ভট্টাচার্য দাদার, তো সেই মুভিতে আমি গান গেয়েছি। তো এই গানের কিছু যদি একটু গাও একটুখানি মুভির বা যে কোনো অন্য কোনো গাইতে কোনো ব্যাপার না, তোমার যেটা খুশি আর কি। আচ্ছা আমি তাহলে আমার ওই গানটা গাইছি যেটা টাকা লাগে আর কি। এই গানটা আমার নিজের খুব ভালো লাগে আর কি।
গাড়ি গড়াতে যেমন চাকা লাগে, গাড়ি গড়াতে যেমন চাকা লাগে, চাকা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে। যতই বড় ততই পকেট ফাঁকা লাগে, যত বড় ততই পকেট ফাঁকা লাগে, ফাঁকা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে। আর প্রাঞ্জলের ঘরে প্রচুর বাদ্যযন্ত্র আছে আর কি, মানে প্রচুর, মানে আমি পরে একটা ভিডিওটা নেবো, ছোট্ট একটা ভিডিও আর কি। তো এই বাদ্যযন্ত্রগুলো কি তুমি এগুলো শিখছো নাকি আস্তে আস্তে? হ্যাঁ, গিটার আমি প্রায় বাজাতে পারি, তো ওটা মানে শিখেছি আমি অনেকটাই। তো এখন আর কি অনেকটা সময় দিতে পারছি না, আবার মানে যখনই সময় পাবো তখনই শিখবো। তো গিটারটা পারি, প্লাস পিয়ানোটাও শেখা শুরু করেছিলাম। সবকিছু আর কি একটু বন্ধ বন্ধ আছে, আবার শুরু করার ইচ্ছা আছে, কারণ এখনো ভয়েস চেঞ্জ হচ্ছে, এখনই বেশি সময় দিতে পারবো। আর দোতারা তো আমি বাজাতে পারি। আর এটাই, আর আমি নতুন কিছু ইনস্ট্রুমেন্ট শেখার ইচ্ছা আছে আমার, মানে এই পুজোর পর থেকে আমি স্টার্ট করার ইচ্ছা আছে। তো আমি দেখতে পাচ্ছি প্রাঞ্জল সবাই 9-এ পড়ে আর কি, ওর সারাটা জীবন পড়ে আছে। তো যেরকম করে নিজেকে ক্লাসিক্যাল শিখছে, ও যেরকম করে নিজেকে তৈরি করছে আর কি, তো মানে তৈরি হওয়াটা একটা বড় ব্যাপার আর কি, বা ওর ভয়েস চেঞ্জ হচ্ছে আর কি। তাহলে ও কিন্তু আমি দেখতে পাচ্ছি ও ছবি খুব ভালো আঁকে, একটা আর্টিস্টিক সেন্স থাকে, ছবি সবাই একটা অ্যাস্থেটিক ব্যাপার থাকে, আর্টিস্টিক সেন্স থাকে, সেখানে ও গান লিখছে, তাহলে ওর সাউন্ড নিয়ে ওর একটা ইচ্ছা আছে, ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে। কিন্তু পরবর্তীকালে আজ থেকে তো 5 বছর 10 বছর পরে ওকে তো একটা কমপ্লিট প্যাকেজ হবে, আমার দেখতে পাচ্ছি একটা কমপ্লিট প্যাকেজ একটা হবে আর কি, মানে খুব মানে একদম অনেক দূর যাবে। আমার তো এমনি তো অনেক যথেষ্ট অনেকটাই গেছে, কিন্তু এটাই কিন্তু অনেক অবশ্যই শুরু হয়নি আর কি। ওর এখন সবে 9-এ পড়ছে, মানে পড়ে আছে পুরোটা, কিন্তু যেরকম করে মানে অনেকে কি হয়, ও কিন্তু মানে তৈরি করাটা খুব, প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট, যে আমি নিজেকে সেই জায়গায়, তুমি ক্লাসিক্যাল শিখছো, বাদ্যযন্ত্রগুলো শিখছো, তুমি ধরো গান লিখছো আর কি, তো এই অভিজ্ঞতাগুলো তোমার কাছ থেকে 10 বছর পর অনেক সমৃদ্ধ করবে, এবং তুমি বিভিন্ন প্রোগ্রাম করছো, মানুষের সঙ্গে মিশছো আর কি। তো আমার তো মনে হচ্ছে আমরা আরো হয়তো 10-15 বছর পরে আমরা একটা আরো পরিণত প্রাঞ্জলকে দেখতে পাবো, হয়তো অন্য রূপে দেখতে পাবো আর কি। কি হবে সেটা তো এখনই সময় বলবে। এটা তুমি হয়তো তুমি মিউজিক ডিরেক্টরই হয়ে গেলে আর কি, সেটা সময় বলবে আর কি, এখনই বলা যাবে না, গেস করে। মানে পরের ব্যাপারটা সত্যি পরেই হবে, হয়তো এমন একটা মোড় হয়ে যায়, তখন কি হবে সেটা তখন, কিন্তু আমরা কিছু একটা তুমি হবে, এটা আমি নিশ্চিত একদম। আমার মানে আমার একটা মানে নিশ্চিত, মানে এটা ওর প্রিপারেশনটা আমিও যদিও শুনতে পাই, ওর বাবার সঙ্গে মায়ের সঙ্গে দেখা হয়, বাবার সঙ্গে প্রায়ই দেখা হয় আর কি, তো শুনতে পাই। তারপরে নিরুপম স্যারের সঙ্গে আমার মানে আমার ছেলে এখন ছবি করে শুনি আর কি কথাগুলো। তো এই যে প্রিপারেশনটা খুব গুরুত্বপূর্ণ আর কি, নিজেকে তৈরি করা। কি হয় যে ঠিক আছে আমি যা শিখলাম যথেষ্ট, কিন্তু তৈরি করাটা খুব আমার মনে হয় ইম্পর্টেন্ট আর কি। তুমি এটা কেমন করে দেখছো, তোমার প্রিপারেশনটা? আমি সত্যতা বলতে নিজেকে তৈরি করা পরবর্তীর জন্য আর কি, মানে আর পরবর্তী স্টেজের জন্য, পরবর্তীর জন্য মানে আপডেট যেটাকে বলছে আর কি, আপডেট থাকা। আপগ্রেড বলতে আমি সত্যি এখন অনেক টাইম আছে, তো এই সময় শিখতে চাই সত্যি অনেক কিছু। যেমন আমার এখন আগামী দিনের ইচ্ছা আছে আমি সেতার শিখতে চাই, আমার গুরুজির কাছে, যার কাছে গান শিখি, তো উনি খুব ভালো সেতার বাজান, তো ওটার শেখার ইচ্ছা আছে। যেহেতু এই ভয়েস চেঞ্জ রেসটা অনেক দিনই চলে প্রায় বলতে গেলে, মানে অনেকের ডিপেন্ড করে, মানে অনেকের 2 বছরও চলতে পারে, অনেকের 6 মাসও চলতে পারে, অনেকের 1 বছরও চলতে পারে। তো ওই সময়টুকু আর কি, যখন আমি গানকে দিতে পারছি না, মানে খুব একটা গান করলে আর কি, ওইটা এদিকে করলে যেহেতু মানে শিখে রাখা তো কোনোদিনই, গান লেখার কাজটা অনেকটা এগিয়ে, তো গান লিখতে ওই এক্সপেরিয়েন্স বাড়বে আর কি, ব্যাপারটা মানে কম্পোজিশন কি করে বানাতে হয়। যেমন আমাকে এখন গুরুজি খুবই হেল্প করে এইসব বিষয়ে, যে মানে টাস্কও দেয় এরকম, কি এরকম কম্পোজিশন বানা এরকম, তো এগুলো মানে সবকিছু শিখছি আর কি টুকটাক করে। আর তার সঙ্গে সঙ্গে আমি বলি প্রাঞ্জল কিন্তু খেলাধুলাও করে, কিন্তু মানে প্রচুর ব্যাট বাড়িতে, মানে বেশ কয়েকটা ব্যাট আর কি। আমি আর কি আমার সত্যি কথা মাঝে মাঝে মনে হয় যে মানে যদি আমি শুরুতে গান বাজনাটা করে না করতাম, তাহলে আমি ক্রিকেটের দিকে যেতাম। আর ক্রিকেটে প্রচন্ড উৎসাহ। তো আমি একটা কথা বলি, মানে আমরা যারা দেখবে এখন পড়ুয়া যারা খুব পড়ছে আর কি, আমার খুব আপত্তি আর আমার নিজের ছেলেকেও আমি হয়তো সেরকম করে মানে অত পারি না, কিন্তু এই যে 5টা স্লটের টিউশনটা হয়ে গেছে না, ওটা পশ্চিমবঙ্গে খুব খারাপ। এটা মানে এইটা মানে আমরা যদি একটু পেছনে যাই, আমার বয়সে যারা, আমার এখন 40+ বয়স আর কি, আমার বয়সে যারা রিলেট করতে পারবেন যে আমাদের সময় 5টা স্লটের টিউশন ছিল না। আমাদের স্লটে স্কুল থেকে ফিরে আমরা চুটিয়ে খেলেছি, সিজনাল ফুটবলের সময় ফুটবল খেলেছি, ক্রিকেট খেলি, ডাঙ্গুলি সব রকম খেলেছি। প্রাঞ্জল কিন্তু প্রচুর খেলে, এটা সব থেকে বড় ব্যাপার আর কি। আর খেলে বলে ওর কিন্তু পরিষ্কার একদম, মানে ফ্রি একদম, মানে খেললে একটা মন শরীর যে একটা পুরো একদম মানে দারুণ থাকে, সেইটা কিন্তু
মানে একদম কাজে লাগে, কিন্তু মনের একটা রিল্যাক্সেশন দরকার। আমি তো মানে সবাইকে একটু খেলা নিয়ে কিছু বলো, কেউ খেলছে না কেন? অবশ্যই আমি বলবো সত্যি, এবং এই দিকটা যেটা আমি এত ইন্টারেস্টেড। খেলে না কেন? আমি হচ্ছে মানে যখনই কেউ ধরো নতুন টিউশন বা টিউশন টিচারের সঙ্গে কথা হচ্ছে, আমি সবার আগে একটা কথা, বিকেলে আমি কিন্তু পড়বো না। মানে ইভেন এরকমও হয়েছে যে এসেছে স্যার, ঠিক আছে, আরেকটা ভাই আছে ও পড়ছে, আমি মামা তুমি কিন্তু এ পড়ো, আমি 4টে হলে আমি কিন্তু আর নেই, তুমি পড়ো, ততক্ষণে পড়বো, কিন্তু তারপরে আর নেই। মানে আমার কাছে খেলাটা খুবই মানে সত্যি তো মানে খুব ভালোবাসা যায় আর কি। মানে আমি জানি যে আমি মানে গানটা আমার কাজ বা পড়াশোনাটা আমার মেন কাজ, তাও আমার কোথাও না কোথাও মনে হয় যে খেলাটা খুবই দরকার। সারাদিন 1 ঘন্টা খেলা তো, হ্যাঁ কতটুকু খেলা, 4টে থেকে 5টা 5:30, তার মধ্যে খেলা অন্ধকারে খেলা হয় না, কিন্তু এই যে খেলাটা বিশাল কাজে দেয় আর কি। এবং শরীর স্বাস্থ্য খুব ভালো রাখে, দারুণ মন ভালো থাকে। আর আমার ক্রিকেটের প্রতি একটা ছোটবেলা থেকে খুব আলাদা, ছোটবেলা থেকে না বড় হয়ে জিনিসটা বেশি বেড়েছে আর কি, ভালোবাসা। যে খেলা তো দেখি তো খুবই খেলা, ক্রিকেট খেলতে পারলে এখন তো সব রকম লিগ হচ্ছে, সেলিব্রিটি লিগও তো হচ্ছে, তুমি তো সেখানে তুমি ভালো খেলতে পারবে। আরে শিখে রাখলে তো কোনো সমস্যা কিছু নেই তোমার। হ্যাঁ লিগ হচ্ছে, তুমি তো ভালো খেলো, তখন তোমার সবসময় কাজে লাগবে, কোনো কিছুই খেলনা থাকে না, এইটাই পরবর্তীকালে কাজে লাগবে আর কি। আমি দেখি যারা বড় চাকরি করে না, অনেক অফিসিয়াল লিগ হয়, অনেককে দেখেছি আমার, অনেক ফ্রেন্ডস যারা ওই খেলার জন্য জনপ্রিয়, অফিসিয়াল জনপ্রিয়, হয়তো বস ওকে খুব পছন্দ করে যে কেন ভালো খেলতে পারে বলে, ক্রিকেট বিশেষ করে আর কি। ক্রিকেট খুব জনপ্রিয় স্বাভাবিকভাবে ভারতবর্ষে আর কি। এরকম তোমার এই ক্রিকেট খেলাটা তোমাকে পরে দেখবে, আমি মিলিয়ে তুমি পরে অনেক আরো বেশি জনপ্রিয়তা পাবে আর কি, যেখানে হোক না কেন আর কি। তো আমি বলবো যে বিকালে সবথেকে বড় কথা আপনারা নিশ্চয়ই বুঝেছেন, কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে, এটা সব থেকে বড়, এত কিছু ম্যানেজ করা কিন্তু একটা মানে শেখা। টাইম ম্যানেজ কি তুমি, তোমার কি টাইম ম্যানেজ করতে হয়? তো আমি বলছি সত্যি কথা, আমার মানে আমি সব ম্যানেজ তো করতে হয়েছে নিশ্চয়ই, না কিরকম করে ম্যানেজ করো? আমি সত্যি মানে ম্যানেজ করি, বাট আমি না খুব একটা চাপ নি নয় দিকটা আর কি। সত্যি কথা মানে ছোটবেলা থেকে ওই হয় মাঝে মাঝে ইচ্ছা যে একটা ডিসিপ্লিন বানাবো, যে একটা রুটিন বানাবো, ওটা ফলো করবো, কিন্তু ওটা আমার কোনোদিন হয় না। মানে যদি ভাবা যায় যে ওটা করবো, তাহলে মানে দিনের শেষে টাইম পেয়ে যায়। আমি যেমন সত্যি কথা বলতে গেলে খুব একটা তাড়াতাড়ি ঘুমোতে পারি না, সেটা অভ্যাস বানাবো আমি, কারণ তাড়াতাড়ি ঘুমানোটাই ভালো এবং সকালে ওঠা ভালো, কিন্তু সেটা হচ্ছে না আর কি। তো তার যখন হচ্ছে না, তখন আমি কি করি, রাতে বেশি কাজটা করে নিই। কাজ না করলেও মানে কিছু দেখলেও সেটা আর কি একটা ভালো কিছু মানে দেখি যাতে ভালো লাগে, তো ওইটাই করি। মানে খুব একটা যে আমি প্রতিদিন পড়ছি, প্রতিদিন ছবি আঁকছি, প্রতিদিন গান করছি, প্রতিদিন নিজের মতো করে যখন খেলি প্রতিদিন, এটা হয়। এবং পড়াটা প্রতিদিন হয়, কারণ টিউশন যাদের কাছে পড়ি তারা মানে আর কি জোর বেঁধে একদম মানে আমাকে এসে পড়িয়ে চলে যায়, এরকম একটা ব্যাপার। তো তারাও খুবই মানে গুরুত্বপূর্ণ আর কি রোল প্লে করে। আর তাছাড়া গানটা টুকটাক মানে গানটা সকালবেলায় রেয়াজ যেটুকু করি, কিন্তু সারাদিন ওটার মধ্যে থাকা মানে থাকি আর কি, কারণ ভালো লাগে, মানে খুব একটা না ওরকম করি না যে এটা করতে হবে ওটা করতে হবে, কিন্তু যেহেতু ভালো লাগে তার জন্য থাকি। আর তুমি কোন স্কুলে পড়ো যদি বলো আর কি? আমি করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়। তো এবার তোমার যেহেতু একটা শিডিউল থাকে আর কি, তো তুমি যখন আসো এখানে করিমপুরে যখন থাকো, আপনার সঙ্গে তো বলি ওর দমদমে ফ্ল্যাটও নেওয়া আছে, কাজের সূত্রে আর কি নেওয়া আছে, কারণ ওখানে থাকতে হয়, অনেক সময় থাকতে ট্রাভেল করতে হয় আর কি, কারণ ওখান থেকে বাইরে ট্রাভেল করতে গেলে লাগবে একটা কোথায় লাগবে, মানে সবারই হ্যাঁ, কারণ এখন নাহলে দেখো যাচ্ছে এখানে হঠাৎ এমন হয়, এমন টাইমে ফ্লাইট হয়, তখন ভোরবেলা, তখন এখান থেকে যাওয়া সম্পূর্ণ থেকে ধরা সম্ভব হয় না আর কি। তো হোটেলে থাকার থেকে নিজের ফ্ল্যাট অনেক ভালো আর কি, ছোট করে রাত্রে থাকতে হয়, দরকার একটা এই প্রয়োজনীয় নিয়েছে আর কি। তো যখন তুমি করিমপুরে থাকো আর কি, তখন তুমি স্কুলটা কিরকম যেতে পারো আর কি? সত্যি কথা বলতে আমি এটা সত্যি কথা, আমি স্কুল খুব একটা যেতে পারিনি, মানে এবছরও যেতে পারিনি, আগে প্রায় 2 বছর ধরে একদমই যেতে পারিনি, আর তার আগে তো প্যান্ডেমিক ছিল। তো স্কুলটা আমার খুব একটা যাওয়া হয়নি, মানে এইটা একটা সত্যি মানে খারাপ দিক আর কি। মানে যতই হোক মানে স্কুলটা একটা আলাদা মানে আমি প্রাইমারি স্কুলে খুব এনজয় করেছি, মানে যখন আমি মা আমার প্রাইমারি স্কুলের টিচার, তো সেই স্কুলে পড়েছি, খুবই এনজয় করেছি, কিন্তু হাই স্কুলে আমি সেটা খুব একটা করতে পারিনি। হ্যাঁ, মানে কি হয় বিষয়টা, কারণ আফটার অল মানে সিলেবাসটা একটু তো হলে মানে কভার করতে হয়, সেটা স্কুলে গেলে আমি ম্যাচ করতে পারি না, কারণ আমি যখন থাকি না তখন তো অনেকেরা এগিয়ে যায়, তখন আমার ওটা হয় না। তার জন্য আমি কি মানে বাড়িতেই যতটুকু পড়ার চেষ্টা করি, মানে সারাদিন পরীক্ষা যখন হয় তখন শিডিউল তুমি সেই সময় তো রাখো না, হ্যাঁ সেই সময় ওটা বন্ধ থাকে, কারণ পরীক্ষাটা দিতেই হয় আর কি। আর তোমার হচ্ছে যে স্কুলে যখন যাও তখন তো আমি দেখি মানে সেলিব্রিটির ব্যাপারে ফিল করো না? আমার এটা ভালো লাগে না আর কি, মানে স্কুলে এই বিষয়টা একদম ভালো লাগে না, মানে কারণ তোমার সাথে যখন শ্রেণীকক্ষ বসে অন্য ক্লাস 9 এর অন্য ছেলেরা আর কি, তখন তোমার তারা অন্য চোখে দেখে না, বলে যে প্রাঞ্জলের পাশে বসে এরকম, তারা অনেকে অন্য চোখে দেখে, কিন্তু যেমন আমার পাড়ায় যারা আছে তারা খুব মানে যেহেতু মিশেছে আমার সঙ্গে, তারা একদম দেখে না, কারণ আমি তাদের মানে সেভাবে ট্রিট করি আর কি, মিশে যাও সহজে, যেরকম বন্ধু যখন ফ্রেন্ড, একদমই তাই। মানে কারণ
স্কুলে ওই জিনিসটা আমার খুব ভাল লাগে না ক্যারি করতে, যে কারণ ওখানে সবাই সেম, সবাই বন্ধু, তো ওইখানে যদি ওই বিষয়টা থাকে না খুব একটা ভাল লাগে না আর কি, কাছেরও হওয়া যায় না। হ্যাঁ, এইটা মানে একটা দূরত্ব মানে ক্রিয়েট হয়, তাহলে তো সে বন্ধুত্বই হবে না আর কি, ওরা মানে ও তো আলাদা আর কি, ওকে রাখি, এরকম একটা খারাপ লাগবে আর কি। আর স্যারদের সঙ্গে তোমার স্যাররা খুবই সাপোর্ট করে আর কি, যে আমি যেহেতু স্কুলে যাই না, মানে তারা খুবই সাপোর্ট করে সত্যি কথা। তাই মানে ইভেন স্যারদেরও কিছু মানে স্কুলের কিছু শো থাকে, মানে প্রোগ্রাম যেগুলো হয় সেগুলো আমি তার জন্য অ্যাটেন্ড করার খুব চেষ্টা করি। স্কুলের যেমন আমি মানে স্কুলে একটা প্রোগ্রাম আসতে যাচ্ছে, আপকামিং প্রোগ্রাম আসতে যাচ্ছে আর কি, সেখানে অবশ্যই আমি থাকবো, আমার যতটুকু দরকার, বাড়িতে থাকলে তো অবশ্যই থাকবো। এবং আমি বলেছি মানে আমি যতক্ষণ আমার কিছু মানে থাকছে, সেইটা না থাকলে আমি অবশ্যই আছি আর কি। হ্যাঁ, তো সেখানে তো অবশ্যই আমরা প্রাঞ্জলকে দেখতে পাবো যখন স্কুলে একটা বড় প্রোগ্রাম আসছে আর কি, সেটা স্কুলের তরফ থেকে ঘোষণা করা হবে। এবার আমি তোর বাড়ি সম্পর্কে একটু যাই আর কি। বাড়িতে তোমার মানে বাবা মা? বাড়িতে মা, বাবা, দিদি। আর ঠাকুমা, দাদু ঠাকুমা? ঠাকুমা হচ্ছে কোভিডে এক্সপায়ার করেছেন, দাদু দাদু আছে এখনো। আর এই তো বাড়িতে প্রাঞ্জল একটা কথা শেয়ার করবো আর কি, প্রাঞ্জলের ছোটবেলায় হাতে লেখা কিন্তু খুব সুন্দর, মানে আমি বলি ওর দাদু, মানে ওর দাদুকে হাতে লেখা ধরে শিখিয়েছে ওর বাবা, আমার কাছে গিয়ে আমাকে হাতে লেখা বলছে, আমি এত সুন্দর হাতে লেখা, বলছে হ্যাঁ দাদু, মানে দাদুকে হাতে লেখা কিন্তু সত্যিই সুন্দর ছিল, মানে তখন দেখার মতো হাতে লেখা কিন্তু ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মানে আমার দাদু যেহেতু মানে ছোটটা থেকে শিখিয়েছে আর কি, এবং আমি ইংলিশে এমনকি যেটা পুরনো আর কি লেটার অ্যালফাবেট গুলো হতো না আর কি, একটা রোমানের বা কি একটা হতো আর সেটাও শিখেছিলাম, মানে অনেক কিছু শিখেছিলাম দাদুর কাছে, হাতের লেখা স্পেশালি। তো ওটা এখন খুব একটা নেই আমার কাছে সত্যি কথা, কারণ মানে ওই সময় ধরে না জিনিসটা আর কি হয় না, মানে এখন খুব একটা তাড়াহুড়ো, কি তাড়াতাড়ি লিখতে হবে, এটা কমপ্লিট করতে হবে, এই বিষয়টা চলে এসেছে, তো তার জন্য নেই আর কি। তো দাদুর আমি ভূমিকা বল, দাদু তোমার কেমন, কতটা প্রভাব, দাদু তোমার জীবনে কতটা প্রভাব পড়েছে বলো? আমি ছোটবেলা কেটেছে একটা মানে মানে কবে থেকে আমি 2015 থেকে মনে আমরা এইখানে আছি আর কি, লক্ষ্মীপাড়া, মানে দাদুর বাড়ির একদম পাশে। তার আগে আমরা আনন্দপল্লীতে থাকতাম, যেটা বললাম সীমান্তির বাড়ি একদম পাশে। তো তার জন্য তখন খুব একটা আসতাম, মানে দাদু ঠাম্মার সঙ্গে খুব ভালো সম্পর্ক, যেরকম আর কি হয়। দাদুর সঙ্গে বেশি ভালো সম্পর্ক ছিল কারণ এই পড়াশোনার জন্য, দাদুর কাছে ইংলিশ শিখতাম আর কি ছোটবেলায়, এইটুকুই। হাতের লেখা তোমাকে ধরে ধরে শিখিয়েছে? হ্যাঁ, হাতের লেখাটা শিখেছিল খুব ভালোভাবে। তারপরে তুমি বাবা মা পর বলো আর কি। বাবা মা হলো হচ্ছে মানে মা তোমার তো পুরো সাপোর্ট একদম, তোমার সঙ্গে মুম্বাই গেছে প্রসঙ্গ, তুমি বলো বাবা মা কি করেন একটু বলো, বাবা মা কি করেন একটু বলো। আমার মা তো প্রাইমারি স্কুলে চাকরি করে, এবং বাবা হলো শেয়ার মার্কেটের মতো একটা কোম্পানিতে আর কি জব করে। তো প্রথমে যখন গোড় ভাঙা গান শিখতাম তখন আমার বাবা নিয়ে যেত প্রতি সপ্তাহে, মানে গোড় ভাঙাতে। তো বাইকে করে ওই মানে প্রায় অনেকক্ষণ লাগে, 18 কিলোমিটার দূর। তো বাবা তখন খুব নিয়ে যেত আমাকে। তারপরে যখন ওটা হয়ে গেল, মানে আর কি রবিবার থাকতো না, তারপরে রিয়েলিটি শোতে মা পুরো থেকেছে, কারণ আমার আর দিদি দুজনেরই একটা আছে কি, মানে মা থাকতে হবে, মানে ছোটবেলা থেকেই খুব একটা একা থাকিনি, এখন অভ্যাস আছে, মানে এখনো থাকতে পারি, তো তার জন্য আর কি মাকে নিয়ে যেতে হবে। মুম্বাইয়ে মা তোমার ছিল আর কি? হ্যাঁ, পুরোটা ছিল, মানে এখানেও ছিল আর কি, স্কুল ম্যানেজ করেও আর কি, হ্যাঁ মানে দুটো ম্যানেজ করে থেকেছে আর কি, এটাই। হ্যাঁ, একদম পাশের কেউ থাকলে তোমার তো অনেকটা মানে একটা মেন্টাল সাপোর্ট পাওয়া যায়। আরো ছোট ছিলাম তখন, আর কি, তো তখন তো মানে একা থাকবো সেভাবে ভাবিনি কখনো, কারণ আমার মনে আছে দাদুর বাড়ি একবার একা থাকতে গেছিলাম, দিদার বাড়ি, কেঁদে ফেলেছিলাম আমি, তো একা থাকার একদমই মানে পারতাম না। তো তাও এখন মিশে মানে বাইরে থেকে সেই স্বভাবটা এখন তাও হয়েছে। আর প্রাঞ্জলের দিদি প্রাপ্তি বিশ্বাস, ও কিন্তু মিউজিক নিয়ে পড়ছে, এমএ করছে মিউজিক নিয়ে, ও কিন্তু ভালো গান গায়। ও হয়তো কিছু একটা পরে, এখনো সবার তো সবসময় লাক ফ্যাক্টর কাজ করে না, বা সুযোগ অপরচুনিটি আসে না আর কি, এবং সবার আর কি ইয়েও আলাদা হয়, যে কি বলবো মানে গোল বা ইয়ে বলতে পারো, যে ও হয়তো এই দিকটাও মানে অত চাইও না বা ইয়ে হয় না, অনেকের একটা গোল আলাদা, তো ওর একটা গোল আলাদা গোল আছে আর কি, ও সফল হবে, অবশ্যই সফল হবে। তো এবার বলি, তোমার সঙ্গে কি দিদির কোনো মানে হয় কথোপকথন, গান নিয়ে কোনো আলোচনা হয়, গল্প টল্প হয় নাকি, না দুষ্টুমি বেশি করো, মারামারি বেশি করো? সত্যি কথা, মানে ছোটবেলা থেকে যেহেতু আমি ছোট, তো মানে খুবই মারামারি হয়, সত্যি কথা খুবই মারামারি হয়। আর ঠিক আছে, মারামারি আরো বন্ডিংটা বাড়ে, যত মারামারি তত বন্ডিংটা বাড়ে। যেমন এখন দিদি যখন শুরুতে কলকাতায় থাকতে লাগলো, তখন তার আগে আমি মনে আছে মানে প্রায় তার 1 বছর আগে থেকে আমরা ভাবতাম যে দিদি চলে যাবে, কারণ তার আগে দিদি কখনো এরকম হয় না যে দিদি নেই বাড়িতে, আমি একা। তো দিদি যখন গিয়েছিল তখন খুব অসুবিধা হতো, যে দিদি মন খারাপ করতো, মানে একদম পার্টনার চলে গেছে, তার সঙ্গে দুষ্টুমি করা যাবে আর কি, মানে কারণ একদম খালি, মানে বাবা মা যত মানে দিদি একটা মানে
যাই করবো দিদির সঙ্গে, মানে দিদিকে জ্বালানো এইসব এইগুলো আর কি মিস করেছি। তারপরে আস্তে আস্তে আমিও বাইরে যখন ছিলাম তখন দিদি কলকাতায়, তো মাঝে এরকম অবস্থা ছিল যে বাড়িতে কেউ থাকতো না, যে দিদি কলকাতায় থাকতো, আমরা মুম্বাই থাকতাম, বাবা এখানে থাকতো। তো তখন তাও অনেকটা ইয়ে হয়েছে। তো এখন তো খুবই প্রায় দেখা হয়, কারণ এখন আমিও যাই কলকাতায় প্রায় দিদি। এবং এখন প্রাঞ্জলকে দিদি খুব হেল্প করছে হতো না এখানে যেতে, কলকাতায় বিভিন্ন জায়গায় যেতে। ও হ্যাঁ দিদি যেহেতু কলকাতায় খুব ভালোভাবে চেনে, আমি ওরা চিনি না, তো দিদি ক্লাসে নিয়ে যায়, এতে নিয়ে যায়, একসঙ্গে ঘুরি, কলকাতায় গেলে একসঙ্গে থাকি আমরা আর কি। তো এমনি ওদের মানে ওদের এই, আমি তো এই বাড়িতে ছবি আঁকতে মানে ছেলেকে নিয়ে আসতাম, তো বন্ডিং খুব ভালো। আর আমি সত্যি কথা স্বীকার করছি অন ক্যামেরায়, খুব আন্তরিক ব্যবহার, মানে সুমনাদি দাদার ব্যবহার কিন্তু খুব ভালো। মানে আমি বলে বলছি না, যারা আমার যারা ভিডিওটা অনেকে দেখছেন, তারা এখানে ছবি আঁকতে এসছে আর কি, সেই সময় অনেকে আসতো, ওটা খুব মজা ছিল আর কি, বেশ 10-12 জন আসতো, খাওয়া দাওয়া হতো, সবাই মিস করি, আমরা সত্যি মিস করি, রবিবার বিকালটা আমরা অনেকে একটা মিস করি। আর সেখানে সুমনাদি বেশ নিত্য নতুন খাবার হতো, সেগুলো সত্যি দিনগুলো মিস করি আর কি। তো সেই সময় যথেষ্ট ভালো আন্তরিক ব্যবহার আর কি আমরা পেয়েছি। এবং আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি অনেক সাক্ষাৎ নিলাম, যারা মানুষ ভালো হয় না, তাদের ছেলেমেয়েরা আমি কি ব্লেসিংস পায়, আমার মনে হয় আর কি। আমি খুব রিলেট করি, বিভিন্ন জায়গায় দেখি যে মানুষগুলো দেখি তার হয়তো পারিবারিকভাবে তারা হয়তো খুব ভালো মানুষ আর কি, মনের দিক থেকে আর কি হয় না, কোনো মানুষ আন্তরিক ব্যবহার মনের দিক থেকেও ভালো মানুষ, আমি দেখি তাদের ছেলেমেয়েরা একটা আলাদা ধরনের ব্লেসিংস পায়, ঈশ্বরের আশীর্বাদ পায়, তাই আমার মনে হয়। এবার দেখো, তুমি দেখো এই অপরচুনিটি, ধরো অনেকে তো গান গায়, কিন্তু সুযোগগুলো ব্যাটে বলে তো হয় না অনেক সময়। ও সুযোগ তো খুবই ফ্যাক্টর করে। এবং আমার যেটা সত্যি মানে পার্সোনালি মনে হয় যে কারণ আমি এটা পুরোপুরি রিয়েলিটি শোতে আমি যখন যাই মুম্বাইয়ে গিয়ে আমি অনেক কিছু গান তো শিখেছি, প্লাস মানে কি বলবো, মানে লাইফের ব্যাপারেও অনেক কিছু শিখেছি, যেটা মানে খুবই কাজে কাজে দিচ্ছে অলরেডি আমাকে। আমাদের যে গ্রুমার ছিলেন নীরাজ কালকার স্যার, ওনাকে আমি একদম ভগবানের মতো মানি আর কি। মানে উনি যে কথাগুলো বলতে, মানে উনি আমাদের গান শেখার থেকে মানে লাইফের বিষয়ে খুব ভালোভাবে গ্রুম করতেন আমাদের। যেমন মানে উনি যেভাবে আমাদের গ্রুমিংটা করিয়েছিলেন না, মানে আমার না মনে হতো না তারপরে যে মানে যে কম্পিটিশনটা না যে আমাদের মধ্যে মানে ছিল না, কিন্তু কম্পিটিশনটা আলাদা, মানে গানের একটা কম্পিটিশন আলাদা, কিন্তু হয় না যে একটা রেষারেষি ব্যাপারটা, যে এর হিংসার ব্যাপারটা কারোর মধ্যে ছিল না। মানে আমরা এত ভালো বন্ধু ছিলাম, এখনো আছি। মানে এখন এই তো ধরো রাত্রিবেলা একটু পরে আমরা সবাই একসঙ্গে মাঝে মাঝে কথা বলি। এবং মানে যে ফার্স্ট হয়েছে মোহাম্মদ ফয়াজ, সে আমার মানে খুবই ভালো বন্ধু, মানে উনি ক্রিয়েট করে দিয়েছিলেন বলতে পারো। তো তারপরে এবার তখন কি হয়, মানে এই যে একটা ব্যাপার থাকে না যে ফার্স্ট হতে হবে, এই হতে হবে, বা লোকের মধ্যে একটা ব্যাপার হবে যে ফার্স্ট হয়নি একটা কি একটা, এই বিষয়টা না একদম কেটে গেছে। মানে যে কত কিছু শিখতে পাওয়া যায় সেইটা আর কি, সেইটার দিকে নজর। মানে আমি যখন আমি যখন রেজাল্ট অ্যানাউন্স করছে, যখন ফিনালে শুট হচ্ছে, তখন আমি সারাদিন কাঁদছি আর কি। কারণ এটা আমাদের লাস্ট শুট, এই বিষয়টা মানে একবারও ভাবিনি যে ফার্স্ট হবো কি হবো না। মানে আমি ফিনালেতে একদম মজা করেছি, নেচেছি। এখনো যদি মানে যারা ফিনালেটা দেখেছে তারা হয়তো জানে যে পুরো শুট আর কি নেচেছি আমি, যাতে মজা করতে পারি আর কি। তো এই বিষয়টা মানে আর একটা ব্যাপার যে যদি হার্ড ওয়ার্ক করা যায় আর কি, তুমি মানে রেজাল্ট পাবে, হয়তো দেরি হতে পারে, বাট রেজাল্ট অবশ্যই পাবে। এটা তুমি একটু মানে বলো যে মানে যারা ধরো অনেক সময় না চাকরি যারা পরীক্ষা দিচ্ছে, বিশেষ করে ইউপিএসসি পরীক্ষা বা বিশেষ পরীক্ষা বা যে কোনো ধরো কম্পিটিটিভ এক্সাম আর কি, সময় লাগে কিন্তু 3-4 বছর পরিশ্রম করতে। তুমি কি বিশ্বাস করো যে হার্ড ওয়ার্ক রেজাল্ট দেবে? মানে ট্যালেন্ট না হার্ড ওয়ার্ক, কোনটা তোমার বেশি? মানে ট্যালেন্ট তো অবভিয়াসলি থাকে একটু, বাট হার্ড ওয়ার্কটা বেশি ম্যাটার করে। আমারও তাই মনে হয় যে হার্ড ওয়ার্কটা অনেক বেশি ম্যাটার করে, কতটা আমি পরিশ্রম দিলাম আর কি, সেটার উপর ডিপেন্ড করে। এবং ন্যাকও ম্যাটার করে, যেমন মানে পড়াশোনা হলে, যেমন আমি যখন যদি এখন মানে আমার সত্যি কথা বলতে পড়াশোনা করতে খুব ভালো লাগে না, বাট রিসেন্টলি একটু ইন্টারেস্ট যাচ্ছে আর কি। মানে সেটা অন্যভাবে, সেটা একদমই অন্যভাবে, মানে একদমই মানে স্কুলের পড়া থেকে না, মানে অন্য পড়াশোনা থেকে আর কি যাচ্ছে। তো এটা একটা ব্যাপার। কিন্তু এখন আমি যদি ইউপিএসসি বা এরকম একটা টার্গেট নিই, তো আমি সত্যি কথা পারবো না, কারণ আমার মাইন্ডসেট ওরকম না। তো এটাও একটা ম্যাটার করে। প্লাস মানে হার্ড ওয়ার্ক সত্যি ম্যাটার করে, কিন্তু মানে পড়াশোনার দিকটা আমি ঠিক বলতে পারবো না। সবাই তো যে ফিল্ডে সফল সেই ফিল্ডে হার্ড ওয়ার্ক করবে। যদি কেউ নিটের প্রিপারেশন নিজের জন্য খাটবে, যে তার একটা ফিল্ড আছে, তো সেই ফিল্ডে সে 100% হার্ড ওয়ার্ক করবে এবং সেখানে সাফল্য পাবে। আমার তাই মনে হয়। একদমই তাই মনে হয়। হয়তো দেরি হতে পারে, কিন্তু সময় সুযোগ সে পাবেই আর কি। তো এবার অঞ্চল কিন্তু অনেক ম্যাচিওর, 9-এ পড়া বা কথাবার্তা। আর আমি শুনেছি তুমি আধুনিক যে টেকনোলজি মানে ব্যাংকিং ট্যাঙ্কিং এসবগুলো সব তোমার অবগত এখন, অনেকটাই মোটামুটি হয়ে গেছে না মোটামুটি?
প্রায় বলতে পারো। মানে এইটা তোমাকে ওই মুম্বাই যাওয়াটা একটা হেল্প করে, তাই না? মুম্বাই বাইরে চলাটা আর কি ওটার থেকে বড় তারপরে হেল্প করেছে আমাকে। মানে মুম্বাই যাওয়া তো একটা মানে আমাকে পুশ করেছে। ম্যানেজমেন্ট বলে না, ধরো তুমি এতগুলো ডিল করছো বিভিন্ন লোকের সঙ্গে, এই যে মানুষ ম্যানেজ করতে হয়, অবশ্যই শেখার মানে শিখেছি বলতে ওর পরে যত ট্রাভেল করেছি, এত মানুষের সঙ্গে কথা বলেছি, পরিচয় করেছি, তো একটা এক্সপিরিয়েন্স আর কি হয়। মানুষকে চেনারও তো ব্যাপার আছে না, মানুষকে কেমন চেনার ব্যাপার, অনেক মানুষের সঙ্গে মিশেছি, তো ওটা একটা এক্সপিরিয়েন্স ক্রিয়েট করেছে। তো এটাই। তো আমি তো প্রাঞ্জলে একবার শিখে দিয়ে চলে এসেছি। প্রাঞ্জল অনেক আমি তো দেখতে পাচ্ছি অনেক মানে জার্নিটা আমি ছোট থেকে দেখেছি বলেই আরো সামনে ও অনেক অনেক সফল হোক। আর ভাবছি যে মানে একটা কম্প্যাক্ট প্যাকেজ হোক আর কি, সবকিছু করুক আর কি, কোনো বাদ নাই, খেলাধুলা যেন বন্ধ না হয়, খেলাধুলা হোক, ছবি আঁকা চলুক, গান লিখুক, গান করুক, সুর দিক, যেটাও চাই মন চাই, আমি এটাই যেটা চাই মন খুলে করো আর কি, সেটা করলে আর কি ভালো হয় আর কি। যে ও তাহলে ওখানে কি ওই যে ওইটা তুমি করলে কোনো ক্লান্তি অনুভব করবে না। একদমই তাই। যদি তুমি ধরো আমি যখন যদি পড়াতে কেউ ভালো, তাহলে পড়াতে তার ক্লান্তি অনুভব করবে না। তুমি যদি গান করতে ভালোবাসো, তুমি বলে ইউপিএসসি তোমার ভালো লাগবে না, ওই তুমি গান করতে দিলে তুমি ধরো 5-6 গান করে দেবে আর কি, বা ছবি তুমি আঁকবে, হয়তো 5-6 ছবি আঁকবে, যখন ছবি চাইবে আর কি, মানুষ যেটা মন চায় সেটা করলে মানে বেশি সফল হবে। তো এটাই প্রাঞ্জল আরো অনেক বড় জায়গায় যাক, মানে এই মানে শুভকামনা শুভেচ্ছা ওকে করছি। আর লাস্টে একদম প্রাঞ্জল একটা গান শুনে শেষ করবো ইন্টারভিউ আর কি, যে কোনো গান তোমার ইচ্ছা মতো একটা গান। আচ্ছা, আমি যেই গানটার মাধ্যমে আর কি মুম্বাই প্রথম মানে ভালোবাসা পাই আর কি সবার কাছে, তো সেই গানটা একটু গল্প করে করছি। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তাহার উপরে লহরে চর, কখন জানি সেই ঘর ভাঙা পরে রে, আবের না বাড়ি রে, কাঞ্চা বাঁশের বেহারা রে, বাজার লুটিয়া নিল চোরে রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়ার মুর্শিদ নিজের দেশে যাও, हो टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया, हो लूटा लूटा किसने उसको ऐसे लूटा कि फिर उड़ ना पाया, गिरता हुआ वो आसमां से आकर गिरा जमीन पर, ख्वाबों में फिर भी बादल थे वो कहता रहा मगर के अल्लाह के बंदे घस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे घस दे, जो भी हो कल फिर आएगा, अल्लाह के बंदे घस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे घस दे, जो भी हो कल फिर आएगा। থ্যাংক ইউ। ঠিক আছে, নমস্কার। আর প্রাঞ্জল আরো অনেক বড় জায়গায় যাক, এটাই মানে এটাই শুভকামনা রইল। অনেক সবে শুরু, মানে এখন অনেক পথ চলা বাকি, আর কি। নমস্কার।